This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি 9 বাংলা এবং দুপুরে সুপার প্রাইম টাইমের ফুল অ্যান্ড ফাইনালে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা আর আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। শুভজিৎ, আজ বোধহয় আমাদের একটা দিকেই নজর রাখতে হচ্ছে, শুধু আমাদের নয়, যারা রয়েছেন তারাও কিন্তু বারবার ফোন করে একটা বিষয় জানতে চাইছেন, তাদের নামটা লিস্টে রয়েছে কিনা। তালিকাটা ফুল অ্যান্ড ফাইনাল না হলেও তালিকাটা কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে। ইতিমধ্যে ড্রাফট মানে খসড়া তালিকা প্রকাশিত হয়ে গেছে। কোন কোন ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা বারংবার সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এছাড়াও আপনারা যারা চাইছেন আপনারা আমাদের সঙ্গে তথ্য শেয়ার করবেন, আমাদের সঙ্গে তথ্য শেয়ার করছেন, আমরা কিন্তু লাইভে আপনাদেরকে বলে দিচ্ছি খসড়ায় আপনাদের নাম আছে কি নেই। খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কি না, আপনার আত্মীয় স্বজন বা প্রতিবেশীদের নাম বাদ গেছে কিনা, তার জন্য দেখুন আমরা ওয়েবসাইট বলে দিচ্ছি, এই ওয়েবসাইট ক্লিক করুন। বিএলও এবং বিএলএদের কাছে খসড়া ভোটার তালিকা রয়েছে, অর্থাৎ যারা টেক সেভি নন তারা বিএলও কে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন, বা বিএলএ যারা আছে রাজনৈতিক দলের তাদের কাছ থেকেও জেনে নিতে পারেন। এছাড়া আপনার পকেটে যদি একটা স্মার্টফোন থেকে থাকে তাহলে ইসিআই নেট অ্যাপ ইনস্টল করে সেখানেও কিন্তু আপনি দেখতে পারেন যে আপনার নাম আছে কি নেই। গুগল প্লে স্টোর থেকে ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করতে পারেন যে কোনো সময়। ভোটার লিস্টের শুদ্ধিকরণ হচ্ছে, আমাদের নতুন করে বলার কিছু নেই। সারা ভারতবর্ষে এসআইআর চলছে, আমাদের সঙ্গে আরো 11টি রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও কোনো হইহল্লা নেই। কিন্তু পশ্চিমবঙ্গে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে, শ্বশুর বাবা হয়ে যাচ্ছে, এইসব বিভিন্ন রকমের তথ্য উঠছে আসছে, শুনছি। আর এই মুহূর্তে সবথেকে বড় একটা আপডেট আমাদের নজর রাখতে হবে। এসআইআর এর খসড়া তালিকায় 58,20,898 জনের নাম বাদ পড়েছে। আরো একবার জানাই আপনাদেরকে, 58,20,898 জনের নাম বাদ পড়েছে। কমিশনের হিসেব 24 জেলার মধ্যে সবথেকে বেশি নাম বাদ গেছে দক্ষিণ 24 পরগনায়। এই জেলায় 8 লক্ষের বেশি নাম বাদ পড়েছে, 7 লক্ষের বেশি নাম বাদ পড়েছে উত্তর 24 পরগনায়। শতাংশের হিসেবেও সবথেকে বেশি এগিয়ে এই জেলা। রাজ্যের মধ্যে সবথেকে কম নাম বাদ পড়েছে কালিম্পংয়ে। পাহাড়ের এই জেলায় খসড়া তালিকায় 17,321 জনের নামে কোপ পড়েছে। সিজার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, আমি সিজারের কাছে, আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, এই যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেখানে যেটা দেখা যাচ্ছে প্রায় 58 লক্ষেরও বেশি নাম বাদ পড়ে গেছে। একদম, এই 58 লক্ষ যে নাম বাদ পড়ে গেছে সেটা কিন্তু মূলত চারটে যদি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে মৃত ভোটার, দ্বিতীয় হচ্ছে যে এনুমারেশন ফর্ম দেওয়ার জন্য সেই ভোটারকে খুঁজে পাওয়া যায়নি, বা এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে সেই ভোটার পরবর্তীতে সেটা ফেরত দেননি, এবং পার্মানেন্টলি শিফটেড যাদের হদিশ পাওয়া যায়নি, অন্য কোথাও তারা চলে গেছেন, অন্য কোনো জায়গায় তারা নাম তুলেছেন। এই তালিকা ধরেই কিন্তু এই 58,20,000 নাম এখন পর্যন্ত পাওয়া গেছে। এবং তার যদি জেলাওয়ারি যে তুমি হিসেব বললে, সেখানে দেখা যাচ্ছে যে সংখ্যার বিচারে দক্ষিণ 24 পরগনায় সব থেকে বেশি নাম বাদ গেল শতাংশের বিচারে, অর্থাৎ মোট ভোটারের হিসেবে যদি দেখা যায়, মোট ভোটারের হিসেবে কিন্তু বাদ পড়ার পরিমাণ শতাংশের হিসেবে সব থেকে বেশি কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং হাওড়াতে। সেখানে 23%, 25% এবং হাওড়াতে 10%, যেখানে গোটা রাজ্যের গড় হচ্ছে 7.59% বা 7.5%-এর মতো। অর্থাৎ একটা বড় পরিমাণ নাম শহরাঞ্চলের বিভিন্ন জায়গা থেকেও বাদ পড়েছে, এবং সেখান থেকে একটা ট্রেন্ড কোথাও কিন্তু মনে করা হচ্ছে যে শহরাঞ্চল থেকে শিফটেড ভোটারের সংখ্যা অনেক বেশি, এবং অনেক ভোটার এমনও রয়েছেন যারা অন্য প্রদেশ থেকে এসছেন, তারা অন্য প্রদেশে ভোট দিতেন, সেখানেও তাদের নাম রয়েছে, এখানেও রয়েছে, এবং এইবারে তারা সেই নাম তোলেননি। সেই কারণে এই শতাংশের হিসেবে কলকাতা শহরতলি এলাকা এবং বেশ কিছু শহরতলি যেমন আসানসোল দক্ষিণ, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, এই সমস্ত জায়গাগুলো তালিকায় আসছে। একেবারে সিজা, তুমি আমাদের সঙ্গে থাকো। একটা করে যে আপডেট আমরা জানাচ্ছি তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা শুভজিৎ, যে রাজ্যের মধ্যে সবচেয়ে কম নাম বাদ পড়েছে কালিম্পংয়ে। পাহাড়ের এই জেলায় এখনো পর্যন্ত 17,321 জনের নামে কোপ পড়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, দুজন বিশ্লেষক, ঝন্টু বড়াইক, দেবাশিস ঘোষ। ঝন্টুবাবু, আপনার কাছে আগে যাই। সিজার খুব ভালো মতো বিশ্লেষণ করলো, মানে শহরতলি এই জায়গাগুলো থেকে নামটা বেশি বাদ পড়ছে, এর কারণটা কি? মানে এখানে লোক কি থাকছে না, অন্য জায়গায় চলে যাচ্ছে? বেসিক্যালি শহর কেন্দ্রিক পার্টগুলোতে নাম বাদ চলে গেছে। এই জায়গাগুলোতে মাইগ্রেন্ট ইন, নট আউট, মাইগ্রেন্ট ইন ভোটার কিন্তু একটা বড় অংশ কনসেন্ট্রেট করেছে। মানে অন্য প্রদেশের যে মাইগ্রেন্ট লেবাররা আসেন, এতদিন পর্যন্ত এই ট্রেন্ডটা আমরা বারবার বলছিলাম 2002 এর যে
আমরা আইআরটা করেছিলাম, সেই আইআরের পরে দীর্ঘ একটা স্প্যানে কিন্তু নির্বাচনী সংস্কার, নিবিড় সংস্কার হয়নি। এটা ব্যর্থতা বলতে পারো, বা আমাদের নির্বাচনী রিফর্মের যে ত্রুটিটা তার একটা দায়ী। ফলে কি হচ্ছে, এই ভোটার গুলো কিন্তু ঘাপটি মেরেছিল, তাদের জ্ঞাতসারে অজ্ঞাতসারে যাই হোক না কেন, আমি কাউকে করছি না, এই ভোটারটা কিন্তু এই বছর একটা বড় অংশ তারা ভয়ে বলো ভক্তিতে বলো ভোটার লিস্টে নাম তোলেনি। এই কারণে শহর কেন্দ্রিক শিল্প অঞ্চল, দেখো তুমি শিল্পাঞ্চল গুলো বা যেখানে খুচরো এই যে তোমার ফুটপাথ থেকে যে ছোট ছোট স্মল ক্রেডিটের বিজনেস গুলো করে, শিলিগুড়ি করে করিডোরে, নর্থ ইস্টের করিডোর, বা কলকাতা বা দুর্গাপুর, আসানসোল, আমি একদম ম্যাপটা আমরা করছিলাম, সেখানে কিন্তু রিমার্কেবল। এবং এই একই ট্রেন্ডটাও কিন্তু আমরা বিহারে দেখেছিলাম। বিহারে তোমার কিন্তু রুরাল বেল্টের থেকে আরবান বেল্টে পাটনাতে কিন্তু এই ধরনের ভোটের কাটেলমেন্টটা বেশি হয়েছিল, বিকজ ওই এই মাইগ্রেন্ট ইনটা কিন্তু এবার তাদের এতটাও স্পাইনাল কর্ডের ক্ষমতা হয়নি যে এবার এই ডিজিটাল পার্টে তারা নাম দু জায়গায় তুলতে সাহস দেখিয়েছে। ফলে এই ঝাড়াই বছাইটা কিন্তু এবার সম্ভব হয়েছে, এই জন্য শহর কেন্দ্রিক নর্থ কলকাতা সাউথে বেশি কাটা। দেবাশিস দা, আপনার কাছে একটু যাই। সকালেও তো আপনাদের দুজনের সঙ্গে কথা হয়েছিল, কিন্তু তখন খুব মানে প্রাথমিক একটা পর্যায়ে ছিলাম আমরা নিজেরা বোঝার চেষ্টা করছিলাম কোন সাইটে গিয়ে কিভাবে নাম দেখা যাবে, কি বৃত্তান্ত, বেশ কিছু ডেটা আমাদের কাছে এসে পৌঁছচ্ছিল, জেলা থেকে আসছিল, শ্রাবন্তী একের পর এক খবর দিচ্ছিল। এখন তো অনেকটাই সময় গড়িয়ে গেল, প্রায় 3-3.5 ঘন্টা 4 ঘন্টা অতিক্রান্ত। এখনো পর্যন্ত যা দেখলেন টোটাল ওয়েবসাইটে যা পাওয়া যাচ্ছে, যেভাবে পাওয়া যাচ্ছে, এরপরে কোনো প্রশ্ন থাকতে পারে কি? থাকলে কি প্রশ্ন? না না, দেখুন, এসআইআর নিয়ে প্রশ্ন কোনোদিনই ছিল না। আমরা সবাই চেয়েছিলাম এসআইআর হোক, কিন্তু একটা শুভজিৎ আপনিও মাথায় রাখবেন, মানে আমার একটা 10 ঘন্টার কাজকে আমি চেষ্টা করছি 1 ঘন্টায় কমপ্লিট করার। তাহলে আমার যতই স্কিলফুল আমি হই না কেন, তাতে আমার যে ত্রুটিগুলো থাকার হবে, মানে থাকবা উচিত, সেই ত্রুটিগুলো থাকবেই, সেটা আমি কেউ সরাতে পারবো না। মানে তার ফলে আমাদের এটা মাথায় রাখতে হবে, এই যে আজকে যে খসড়াটা বেরিয়েছে, এরপরে এটা দেখতে হবে যারা বৈধ ভোটার, যাদের নাম কোনো কারণে হয়তো এই মুহূর্তে বাতিল তালিকা আছে বা বাদ দেওয়ার তালিকা আছে, বা তাদেরকে নিশ্চয়ই সেগুলো জমা দিতে হবে বা দেখতে হবে। আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই চাল কাপড় এর মতো ব্যাপার এটাও তো দাঁড়িয়ে গেছে প্রায়, এটাকে আলাদা করার জন্য যেন কোনো বৈধ ভোটারের নাম বাদ না চলে যায়, এটা মাথায় রাখতে হবে। মানে আজকে জন্টু অনেক কিছু বলছিল, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এর মধ্যেও তো অনেক কিছু হয়ে গেছে যেগুলো আপনার নির্বাচন কমিশনের হয়তো এখনো, মানে হয়তো তাদের নামটা বৈধ তালিকায় চলে এসেছে, কিন্তু হয়তো তারা বৈধ নয়। মানে সেই জায়গাগুলো তো দেখার একটা জরুরি আছে, কারণ আমরা তো নিজেরাই দেখেছি যে কত কি ভাবে বিভিন্ন দাদা দিদি বাবা মা বিভিন্ন 5-6টা নাম এসছে, 7টা নাম এসছে। এবার এই যে কে এর মধ্যে আসল এবং কে নকল, এই বাছার কাজটা তো এখনো চলছে, এগুলো তো শেষ হয়নি, তো সবাই খসড়া বেরিয়েছে। মানে আমি এইখানটাই বলতে চাইছি, আমরা সবসময় চেয়েছিলাম এসআইআর হোক, কিন্তু বড্ড তড়িঘড়ি হয়ে গেল, এবং এই তড়িঘড়িতে এটা দেখতে হবে যে কোনো বৈধ ভোটারের যাতে নাম বাদ না যায়। নজর থাকবে এই পুরো বিষয়টা ত্রুটিমুক্ত কিনা, সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। খসড়া তালিকায় নাম থাকলেও ডাক পড়তে পারে শুনানিতে। 2002 ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং না হলে ডাক পড়বে। খসড়ায় নাম থাকা এমন 30 লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হতে পারে, এবং যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত খসড়া তালিকায় নাম থাকলেও ডাক পড়তে পারে শুনানিতে। 2002 ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং না হলে ডাক পড়বে। খসড়ায় নাম থাকা এমন 30 লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হবে। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, শ্রাবন্তীর কাছে চলে যাবো। শ্রাবন্তী, যাদের 2002 ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং না করলে সেক্ষেত্রে ডাক পড়তে পারবে, অন্তত এমনটাই তো জানা যাচ্ছে। একেবারে এই নো ম্যাপিং এর সংখ্যা হচ্ছে প্রায় 30 লক্ষ, অর্থাৎ 7,66,00,000 ভোটারের মধ্যে এই 30 লক্ষ নো ম্যাপিং পাওয়া গেছে, এরা ডাক পাচ্ছেন কমিশনে। একই সঙ্গে যাদের ক্ষেত্রে যাদের নাম আজকের উঠেছে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে গলদ রয়েছে, তারাও ডাক পাবেন। ইতিমধ্যেই 7 কোটি প্রায় 8 লক্ষেরও বেশি মানুষের নাম আজকের আমরা খসড়া তালিকায় দেখতে পাচ্ছি। বাদবাকি যে ক্ষেত্রটা রয়েছে তার মধ্যে 58 লাখ রয়েছে যারা মৃত, শিফটেড, স্থানান্তরিত ইত্যাদি করে বাদ পড়ে গেছে, সেটা বাদ রয়েছে। শুনানির ক্ষেত্রে এখান থেকেও যদি কেউ অবজেকশন দেন, সেই অবজেকশন পিরিয়ডটা হচ্ছে আজকের 16 তারিখ থেকে আগামী এই মাসের শেষ অবধি থাকছে। সেই অবধি অবজেকশন 7 দিন সময় থাকছে, সেই অবজেকশন তিনি করতে পারবেন যে এখানে আমার নাম এসেছে, অথচ আমার এরকম আমরা দেখতেও পাচ্ছি বিভিন্ন জায়গায় মৃত ভোটারের নামে উঠে গেছে, তারা অবজেকশন জানাবেন এবং ডিক্লারেশন সার্টিফিকেট দেবেন। যারা যখন নতুন করে যাদের নাম আজকের এলো না
তারা ফর্ম 6 সেটি ফিল আপ করবেন, তার সঙ্গেও আরেকটা ডিক্লারেশন দিতে হবে, সেটাও অ্যানেক্সচার 4 থাকছে। সেই অ্যানেক্সচার 4 এনুমারেশন ফর্মের মতো সেখানেও দেখাতে হচ্ছে যে 2002-এর সাথে কী লিঙ্ক আপ রয়েছে, অর্থাৎ একটা বিস্তারিত একটা প্রসেস রয়েছে। একই সঙ্গে যারা এই ডাক পাবেন হিয়ারিংয়ে আগামী 7 দিনের মধ্যে সময় দেওয়া হয়েছে, আগামী 7 দিন পরে সেই বাড়ি বাড়িতে গিয়ে বিএলও তাদের হিয়ারিং নোটিশ পাঠিয়ে দিয়ে আসবে এবং তারপর শুনানির জন্য ডেকে পাঠানো হবে সেই সমস্ত ভোটারকে। একেবারে শ্রাবন্তী, তুমি ধন্যবাদ, তোমাকে আপডেটের দিকে তুমি নজর রাখো। দেখুন আরো একটা আপডেট আপনাদেরকে জানাই, মুহূর্তে খসড়া তালিকা প্রকাশের পরই শুনানিতে প্রস্তুতি কমিশনের 7 দিন পরেই শুনানি শুরু হতে পারে এবং হিয়ারিং এ কাদেরকে ডাকা হবে এবং সেই বিষয়টা আপনাদেরকে চলুন একবার স্পষ্ট করে দিই যে কারা কারা হিয়ারিং এ যাবেন। খসড়া তালিকায় নাম থাকলেও শুনানিতে ডাকা হতে পারে, সেক্ষেত্রে কোনো সন্দেহ প্রকাশ হলেই ডাকা হতে পারে। হিয়ারিং নোটিশ বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবেন বিএলও, অথবা নথিভুক্ত মোবাইল নাম্বারও আসতে পারে এসএমএস। হিয়ারিং এর ক্ষেত্রে দুটো বিষয়কে বিবেচ্য হিসাবে দেখছে কমিশন। কি বয়স্ক, শয্যাশায়ী এবং খুব অসুস্থদের ক্ষেত্রে বিএলওরা বাড়ি গিয়ে ইআরওর সাহায্যে শুনানি করতে পারে। যারা রাজ্যের ভোটার কিন্তু কর্মসূত্রে অন্য কোনো কারণে ভিন রাজ্যে তারা থাকেন, তাদের ক্ষেত্রে ভার্চুয়ালি শুনানি হতে পারে। সমস্ত শুনানি হবে এসডিও এবং ডিএম অফিসে। আগামী 1 মাস বিএলওরা এসআইআর এর কাজে যুক্ত থাকবেন। 7 দিন পর থেকে এই শুনানির কাজ শুরু হবে। আর এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। যুব ভারতী কাণ্ডে ডিজি রাজীব কুমারকে শো কজ করলো মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটি। অত্যন্ত বড় খবর, অত্যন্ত বড় খবর। যুব ভারতী কাণ্ডে ডিজি রাজীব কুমারকে শো কজ করলো মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের তদন্ত কমিটি শো কজ করেছে। শোকজ বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও। বিধাননগর পুলিশ কমিশনারেটের বিভাগীয় ডিসিপির বিরুদ্ধেও তদন্তের নির্দেশ। এই মুহূর্তের বড় খবর নিঃসন্দেহে যুব ভারতী কাণ্ডে ডিজি রাজীব কুমারকে শোকজ। অত্যন্ত বড় খবর, অত্যন্ত বড় খবর। দীক্ষার কাছ থেকে ডিটেল নেব। দীক্ষা, দেখো, রাজ্য সরকারের তরফ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল বিচারপতি প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে, সেই তদন্ত কমিটির সুপারিশ ক্রমে ডিজি রাজীব কুমারকে শোকজ নোটিশ পাঠানো হলো এবং সেই শোকজ নোটিশের সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে তাকে কি ঘটনার ম্যানেজমেন্টের যে আমরা দেখেছিলাম ল্যাব দেখতে পেয়েছিলাম ম্যানেজমেন্টের এবং কোঅর্ডিনেশনে, তার জবাব চাওয়া হয়েছে। পাশাপাশি শ্রী মুকেশ বিধাননগরের যিনি সিপি, তাকেও শোকজ করা হয়েছে এবং তার কাছ থেকে 24 ঘন্টার মধ্যে যুব ভারতী ক্রীড়াঙ্গনের মিস ম্যানেজমেন্টের জবাব চাওয়া হয়েছে। পাশাপাশি ডিসি পিজিডি রয়েছেন, ওখানকার ডিসিপি যে রয়েছেন অনিশ সরকার, তার বিরুদ্ধে গাফিলতি, কর্তব্যের গাফিলতির জন্য তাকে রীতিমতন তার এগেনস্টে ডিপার্টমেন্টাল যে অ্যাকশন বলা হয়ে থাকে, অর্থাৎ বিভাগীয় তদন্ত, তার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজেশ কুমার সিনহা, প্রিন্সিপাল সেক্রেটারি ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের যিনি সচিব রয়েছেন, তাকেও রীতিমতন বলা হয়েছে, ক্লারিফিকেশন দিতে বলা হয়েছে শোকজ করার সঙ্গে সঙ্গে যে যুব ভারতী ক্রীড়াঙ্গনের এই ঘটনায়, মেসি কাণ্ডের ঘটনায় কেন এত বড় একটা ঘটনা ঘটলো এবং দেবকুমার নন্দন যিনি কিনা যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিইও, তাকেও বলা হয়েছে তাকে ওখান থেকে সিইও পদ থেকে তাকে উইথড্র করে নেওয়া হয়েছে মিসম্যানেজমেন্টের জন্য এবং পুরো প্রোগ্রামটার এইরকম বিশৃঙ্খলার জন্য। পাশাপাশি একটি সিট গঠন করা হয়েছে 4 আইপিএস অফিসারের নেতৃত্বে, তার মধ্যে রয়েছেন শ্রী পীযূষ পান্ডে যিনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, পীযূষ পান্ডে, আইন শৃঙ্খলা এডিজি এলো জাভেদ শামীম, সুপ্রতিম সরকার এবং মুরলীধর শর্মা যিনি কিনা ব্যারাকপুর কমিশনারেটের সিপি। এই 4 জনের এগেন্সটে একটি সিট গঠন করা হয়েছে এবং সব থেকে বড় খবর হচ্ছে ডিজিপি রাজীব কুমারকে শোকজ নোটিশ এবং 24 ঘন্টার মধ্যে জবাবদিহি করা হলো। রাজীব কুমার এর আগে কখনো শোকজ নোটিশ পেয়েছেন কিনা আজ পর্যন্ত কেউ মনে করতে পারবেন না, বরঞ্চ এই রাজীব কুমার যখন কলকাতা পুলিশ কমিশনার ছিলেন, সিবিআই যখন তার বিরুদ্ধে তদন্ত নামে, তখন মুখ্যমন্ত্রী তার জন্য রাস্তায় বসে পড়েছিলেন। অথচ এবারে মেসি কাণ্ডে যেভাবে ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক স্তরে রাজ্যের মুখ হয়েছে, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে তদন্ত কমিটির নির্দেশ দেন এবং এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। যুব ভারতী কাণ্ডে ডিজি রাজীব কুমারকে শোকজ করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের তদন্ত কমিটি শোকজ করে। শোকজ বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও। বিধাননগর পুলিশ কমিশনারেটের বিভাগীয় ডিসিপির বিরুদ্ধেও তদন্তের নির্দেশ। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, 24 ঘন্টার মধ্যে রাজীব কুমারের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। সূত্র সে কথাই বলছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনের সিইও, তাকেও শোকজ করা হয়েছে।
যুব ভারতী ক্রীড়াঙ্গনের যিনি সিইও তাকেও শোকজ করা হয়েছে। একেবারে যুব এবং ক্রীড়া দপ্তরের যে সচিব আছেন হ্যাঁ। রাজেশ কুমার সিনহা তাকেও শোকজ করা হয়েছে। একটা বিষয় শুভজিৎ এক্ষেত্রে যেদিন এই যুব ভারতীর ঘটনা ঘটে যায় তখন বাইরে যারা ছিলেন তারা কিন্তু বারবার পুলিশের বিরুদ্ধে একগুচ্ছ তারা অভিযোগ তুলেছিলেন। তারা বলছিলেন যে যখন এই ঘটনাটা শুরু হচ্ছিল পুলিশ যদি তখন অ্যাকশন নিত তাহলে হয়তো পরিস্থিতি এতটা খারাপের দিকে যেত না। ইতিমধ্যেই 4 সদস্যের একটা সিট গঠন করা হয়েছে। পীযূষ পান্ডে রয়েছেন, জাভেদ শামীর রয়েছেন, সুপ্রতিম সরকার এবং মুরলীধর, অর্থাৎ একেবারে যারা বাঘা পুলিশ আধিকারিক তাদেরকে দিয়েই কিন্তু এই সিট গঠন করা হয়েছে। অত্যন্ত বড় খবর, যুব ভারতী কাণ্ডে ডিজিকে শোকজ, রাজীব কুমারকে শোকজ করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত তদন্ত কমিটি। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের তদন্ত কমিটি শোকজ করেছে। শোকজ করা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও। বিধাননগর পুলিশ কমিশনারেটের বিভাগীয় ডিসিপির বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অত্যন্ত বড় খবর এই মুহূর্তে। আমরা সেদিনকে দেখলাম ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি তদন্ত কমিটি গঠন করে দেন। তারপরে আমরা দেখলাম বেলার দিকে পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয়। সিজার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী লাইভে। সিজার, দেখো বিধাননগর পুলিশ কমিশনারেট তাকে শোকজ করা বা যিনি ডিসিপি রয়েছেন তার বিরুদ্ধে তদন্ত করা, এটা একটা খবর, কিন্তু একেবারে রাজীব কুমার তাকে শোকজ করা, কারণ দর্শাতে বলা, খবরের গুরুত্বটাই পাল্টে যায়। সিজার, দেখো, তোমার যদি সেদিনের ঘটনাক্রম যদি তোমার মনে থাকে তাহলে তুমি মনে করতে পারবে যে ওই দিন লিও মেসি সেখানে মাঠে পৌঁছানোর আগে থেকে সেখানে কিন্তু উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার এবং বিধাননগর পুলিশের সিপি মুকেশ সহ অধস্তন আধিকারিকরা। এবং যে মুহূর্তে এই ঘটনা ঘটছে সেখানে দাঁড়িয়ে রাজ্য পুলিশের শীর্ষ কর্তার যে সবথেকে বড় যিনি হচ্ছেন পলিসি মেকিং বা ডিসিশন মেকিং যে ব্যক্তি, সেই ব্যক্তি সেখানে দাঁড়িয়ে এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেননি যেখান থেকে এই ঘটনা বা এই ভ্যান্ডালিজম, এই যে লুটপাট ভাঙচুর সেটাকে এড়ানো যায়। মাঠে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকলেও সেদিন কিন্তু সেটা রোখা যায়নি। আর সেই জায়গা থেকে রাজীব কুমারও কিন্তু কোনোভাবে তার দায়িত্ব এড়াতে পারেন না এবং সেটাই কোথাও কিন্তু এই তদন্ত কমিটি প্রাথমিকভাবে মনে করছে এবং সে কারণে তাকে শোকজ করা হয়েছে। তার উপস্থিতিতে এই ঘটনা ঘটলো, যেখানে বিধাননগরের সিপি ছিলেন, সিনিয়র অফিসার হিসেবে রাজীব কুমার ছিলেন, তার অধস্তন আধিকারিক হিসেবে ডিসি যে বিভাগীয় ডিসি অনিশ সরকার ছিলেন, তাদের উপস্থিতিতে এত বড় কাণ্ড ঘটলো কিভাবে? আর সেখানে দাঁড়িয়েই কোথাও পুলিশের ভূমিকাটা কিন্তু, যেটা আমরা প্রথম থেকে বারবার বলছিলাম, যে একাধিক প্রশ্ন উঠে আসে। কিভাবে মাঠের মধ্যে লাঠি নিয়ে ঢুকলো, কিভাবে মাঠের মধ্যে জলের বোতল বিক্রি হলো? পুলিশ এর আগে দাবি করলো যে তারা জল বিক্রিতে ব্যান করেছে, যেটা মাঠে নিয়ম, সেখানে পাউচ দেওয়া হয়। তাহলে তাদের অলক্ষ্যে এই ধরনের হাই প্রোফাইল অনুষ্ঠানে হাই প্রোফাইল ভিআইপি যেখানে থাকবেন। এবং আরেকটা জিনিস তুমি মাথায় রাখো, সেদিন মুখ্যমন্ত্রীরও কিন্তু যাওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রী যদি সেই সময় ঘটনাস্থলে পৌঁছতেন সেখানে, তাহলে সেই অরাজক যে অবস্থা সেটা আরো কতটা মারাত্মক আকার ধারণ করতে পারত। সেই সেদিনকে আমরা এই প্রশ্ন তুলেছিলাম, তুমিও সহমত হবে যে মুখ্যমন্ত্রী যেখানেই যান, যদি একটা পাড়ার গলিতেও যান, মানে আগে থেকে সিদ্ধান্ত নেওয়া থেকে ওইখানে কোনো অনুষ্ঠানে উনি যাবেন, তাহলে তার একটা নির্দিষ্ট প্রোটোকল রয়েছে। সেই প্রোটোকলও কি তাহলে ব্রেক হওয়ার দিকেই এগোচ্ছিল যা পরিস্থিতি হয়েছিল? সেই প্রশ্ন উঠেছিল সিজার। একদমই। এবং সেই জায়গা থেকেই প্রথম থেকে পুলিশ তাদের দায়িত্ব এড়ানোর চেষ্টা করেছে, পুলিশ রাজ্য ক্রীড়া দপ্তরের দায় এড়ানোর চেষ্টা করেছে। প্রথম থেকেই সমস্ত দোষটা, সমস্ত দায়টাকে চাপিয়ে দেওয়া হয়েছিল আয়োজকদের ওপর। এবং এটা ঘটনা যে পাড়ায়, যেটা আমরা দেখেছি, পাড়ায় একটা ছোট অনুষ্ঠান করতে গেলেও স্থানীয় থানা একদম খুব খুঁটিনাটি জিনিস জিজ্ঞেস করে, কত লোক হবে, কারা আসবেন, কখন আসবেন। সেখানে মেসির মতো হাই প্রোফাইল অতিথি থাকবেন, তিনি কখন ঢুকবেন, মাঠে ঢুকে কি করবেন, কতক্ষণ মাঠের মধ্যে থাকবেন, কোন গেট দিয়ে ঢুকবেন, কোন গেট দিয়ে বেরোবেন, কোন গাড়িতে যাবেন, তার প্রত্যেকটা খুঁটিনাটি কিন্তু পুলিশের কাছে থাকার কথা। এবং এই ধরনের অনুষ্ঠানে মাঠের দায়িত্ব পুলিশ কিন্তু অনেক আগেই নিয়ে নেয়। আর সেই জায়গাতে দাঁড়িয়েই তা আগের দিন রাত্রির বেলা হঠাৎ করে পেটি জলের বোতল, কয়েক হাজার বোতল জল ঢুকে গেল, জলের বোতল ঢুকে গেল, পুলিশ জানতে পারলো না। এটা কি সম্ভব? তাহলে পুলিশ কোথা থেকে দায় এড়ায়? আর ঠিক একই জায়গা থেকে ক্রীড়া দপ্তরও তার দায় এড়াতে পারে না, যে জায়গা থেকে ক্রীড়া দপ্তরের প্রধান সচিব তাকে শোকজ করা হয়েছে এবং যুব ভারতীর যিনি সিইও, যার
দায়িত্বে গোটা মাঠের ব্যবস্থাপনা যার দায়িত্বে, তিনিও দায় এড়াতে পারেন না। আর সেখান থেকেই তদন্ত কমিটি প্রথম থেকে রাজ্য সরকার দায় এড়ানোর চেষ্টা করলেও রাজ্য হ্যাঁ, সরকার- পুলিশ সেদিনকে দেখো সাংবাদিক বৈঠক করে সরাসরি বলে দেয় যে এখানে উদ্যোক্তারা তারাই মূলত দায়ী। কিন্তু সিজার, তুমি যে কথা বলছিলে, যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে সেক্ষেত্রে যারা আয়োজক থাকে তারা একটা ড্রাফট তৈরি করে, তারপরে পুলিশ আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়। যদি পুলিশ আধিকারিকরা বলে থাকেন যে আপনাদের ড্রাফটে এই সূচিটা রয়েছে, এটা করা যাবে না, তখন উদ্যোক্তারা পিছিয়ে আসেন। এমনও কিছু বলা হয়নি সেদিনকে সাংবাদিক বৈঠকে পুলিশের তরফ থেকে যে তারা বারণ করা সত্ত্বেও উদ্যোক্তারা কোনো কিছু নিয়েছিলেন, কোনো সূচি রেখেছিলেন? এটাও কিন্তু সেদিনকে সিজার বলা হয়নি, শুধু বলা হলো যে উদ্যোক্তারা দায়ী। সিজার, দেখো, বারণ করা সত্ত্বেও যদি এটা বলতেন, সেখানেও সেটা বলা সম্ভব নয়, ঠিক। কারণ সার্বিকভাবে মাঠের নিরাপত্তা, আইন শৃঙ্খলা পুলিশের দায়িত্ব, মেসির সার্বিক নিরাপত্তার দায়িত্ব কিন্তু পুলিশের। সেই জায়গা থেকে উদ্যোক্তারা যদি এমন কিছু করারও চেষ্টা করে থাকেন, সেটাকেও রোখার দায়িত্ব কিন্তু পুলিশ এবং যুবভারতী কর্তৃপক্ষের। সেদিন মাঠে ক্রীড়া দপ্তরের একাধিক শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। তারা কি করছিলেন? গোটা যে অব্যবস্থা, সেই অব্যবস্থা রোখার জন্য পুলিশ প্রথম থেকেই কোনো ব্যবস্থা নেয়নি কেন? আমি যদি ধরে নিই তর্কের খাতিরে আয়োজকরা কোনোভাবে ভুলচুক করেছেন, সেই জায়গায় সেই পরিস্থিতি তৈরি হতে পারে, সেটা পুলিশের শীর্ষ কর্তারা সেখানে উপস্থিত, তারা বুঝতে পারেননি কেন? কিভাবে ওপরের গ্যালারি থেকে মানে জনস্রোত আছড়ে পড়লো নিচে এবং তারা সেখানে কোনো ধরনের বাধা পেল না, পুলিশের বাধা পেল না, তারা মাঠের মধ্যে ঢুকে গেল তালা ভেঙে। সেখানে মানে কয়েক হাজার পুলিশ উপস্থিত ছিল, বিভিন্ন পদমর্যাদার পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন, গ্যালারিতে র্যাব পর্যন্ত ছিল। যারা সেদিন মাঠে গিয়েছিলেন, যারা মেসিকে দেখতে গিয়েছিলেন, তারা জানাচ্ছেন যে সেখানে গ্যালারিতে বিভিন্ন জায়গায় র্যাব মোতায়েন করা ছিল, তারপরেও তাদের রোখা গেল না কেন? একদম এই প্রশ্নগুলো উঠছে, সঙ্গে থাকো সিজার। একেবারে এই মুহূর্তে আরো একটা আপডেট আপনাদেরকে জানাই। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, তদন্তে সিট। যুবভারতী কাণ্ডের শীর্ষ পুলিশ কর্তা পীযূষ পান্ডের নেতৃত্বে সিট গঠন। সিটে থাকবেন জাভেদ শামীম, সুপ্রতিম সরকার, মুরলীধর শর্মা। আরো একবার জানাই আপনাদেরকে, যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, তদন্তে সিট। যুবভারতী কাণ্ডের শীর্ষ পুলিশ কর্তা পীযূষ পান্ডের নেতৃত্বে সিট গঠন। সিটে থাকবেন জাভেদ শামীম, সুপ্রতিম সরকার, মুরলীধর শর্মা। প্রিলিমিনারি করতে গিয়ে আমরা কিছু কিছু মেটেরিয়ালস পেয়েছি, তার ভিত্তিতে আমরা কিছু সরকারের কাছে আমাদের মতামত জানাচ্ছি। আমরা যখন ওখানে গেছিলাম, মাঠের মধ্যে দেখলাম অসংখ্য জলের বোতল, প্লাস্টিকের খালি বোতল ছড়িয়ে আছে, ভাঙা চেয়ার পড়ে আছে এবং টুকরো টাকরা গেট ফেটগুলো বেশ ভাঙা। তো তখন আমাদের মনে কৌতূহল হলো যে জলের বোতল এলো কী করে, কারণ আমরা শুনলাম যে আগের দিনই পুলিশ প্রেস করে বলেছিল জলের বোতল নিয়ে যাওয়া যাবে না। জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পর আরও জানতে পারলাম যে ওটার মধ্যে নাকি স্টল হয়েছিল। এইসব ভিত্তি করে আমরা প্রাথমিকভাবে মনে করছি যে সেদিনকে যারা ওখানে মানে ডিউটিতে ছিল দায়ী, তা মানে তাদের রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না। যেহেতু ওই রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না, তাই আমাদের সরকারের কাছে বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে মানে কি বলে ডিপার্টমেন্টালি ব্যবস্থা নিন। এটা যেহেতু পুলিশ আর স্পোর্টস ডিপার্টমেন্ট মানে মেইনলি এসেনশিয়ালি দায়িত্বে ছিল, তাই ওদের যারা সিনিয়র লোক তাদের আমরা বলেছি যে তোমরা একটা মানে আমাদের একটা রিপোর্ট দাও, সেদিনকে কারা দায়িত্বপ্রাপ্ত ছিল, কী হয়েছে রেকমেন্ড করেছি। সেটা আমরা বলেছি যে এই তদন্তভারটা একটা সিট গঠন করে তাদের হাতে তুলে দেওয়া হোক। দুটা ডিপার্টমেন্ট, পুলিশ এবং ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট, ওদের কাছ থেকে ডিটেল রেসপন্স রিপোর্ট চেয়েছি কি সেদিন পুরো ব্যবস্থাপনার ক্ষেত্রে ঠিক মতন প্ল্যানিং, কোঅর্ডিনেশন, যত স্টেক হোল্ডার্স আছে ওদের সঙ্গে আলোচনা, তার পরিপ্রেক্ষিতে কীভাবে ভিজিল রাখা হবে, কিভাবে পুরো ব্যবস্থাপনা করা হয়েছে বা ভাবা হয়েছিল, এর উপরে আমরা পুরো রিপোর্ট ওদের কাছ থেকে তলব করেছি। যেহেতু এর মধ্যে বেশিরভাগ পুলিশিংয়ের ইনভেস্টিগেটিভ পার্ট আছে, সেই জন্যে আমরা ইন্ডিপেন্ডেন্ট 4 জন 3 জন যতই গভর্নমেন্ট ঠিক মনে করবে সিনিয়র পুলিশ অফিসার্সকে দিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম থাকবে, যে কি কি করা হয়েছিল এর উপরে পুরো ডিটেইল ইনভেস্টিগেশন এসআইটি ওদের আমরা কোয়েরিজও দিয়ে দেবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, নিশ্চয়ই খবরটা আপনি শুনেছেন, যুবভারতী কাণ্ডে ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। রাজ্য সরকার যে কমিটি গঠন করে দিয়েছিল, মুখ্যমন্ত্রী যে কমিটি গঠন করে দিয়েছিলেন, সেই কমিটি শোকজ করেছে। আপনার প্রাথমিক রিয়াকশন? দেখুন, এটা পুরো পলিটিক্যাল শোকজ আমি এটাই বলবো, কারণ ডিজির থেকেও আগে যদি কাউকে এই ঘটনার দায়িত্ব নিতে হয়
সেটা হচ্ছে অরূপ বিশ্বাস এবং তার সাথে সুজিত বোস অ্যান্ড কোম্পানি। কিন্তু যেহেতু এই মুহূর্তে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ডিজি পুলিশের সম্পর্ক খারাপ হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মাথায় ছিল, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মাথা থেকে সরে গেছে, সেই জন্য এখন ডিজিকে এই শোকজ করা হয়েছে। এটা পুরোটাই পলিটিক্যাল শোকজ। ধন্যবাদ। এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি আমরা। যুব ভারতী কাণ্ডে ডিজি রাজীব কুমারকে শোকজ। রাজ্য সরকারের গড়ে দেওয়া কমিটি, মানে মুখ্যমন্ত্রীর নির্দেশে যে কমিটি গঠন করা হয়েছিল, তারাই শোকজ করেছে। 24 ঘন্টার মধ্যে ডিজি রাজীব কুমারের জবাব তলব করা হয়েছে। শোকজ বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও। ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড ডিসিপি অনিশ সরকার। বড় খবর নিঃসন্দেহে। ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও শোকজ। যুব ভারতী সিইও দেব কুমার নন্দনকেও পদ থেকে অপসারণের নির্দেশ। এই মুহূর্তে আমরা সব থেকে বড় আপডেটের দিকে নজর রাখছি শুভজিৎ, যে শুভ ভারতী কাণ্ডে এবারে ডিজি রাজীব কুমারকে শোকজ। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর নির্দেশে যে তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছিল, সেই তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই শোকজ। 24 ঘন্টার মধ্যে ডিজি রাজীব কুমারের জবাব তলব রাজ্যের, এবং শোকজ বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও। ডিসিপি অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ। এই মুহূর্তের বড় খবর, ইস্তফার ইচ্ছা প্রকাশ অরূপ বিশ্বাসের। এই মুহূর্তের বড় খবর, ব্যাক টু ব্যাক আরো একটা খবর ব্রেক করছি আমরা। ইস্তফার ইচ্ছা প্রকাশ অরূপ বিশ্বাসের। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ। নিঃসন্দেহে শুভজিৎ, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আমরা নজর রাখছি। অরূপ বিশ্বাস তিনি ইস্তফা দেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি ইস্তফার ইচ্ছা প্রকাশ অরূপ বিশ্বাসের। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ব্যাক টু ব্যাক দ্বিতীয় খবর ব্রেক করলাম আমরা। প্রথম খবর ব্রেক করেছিলাম, ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। বিধাননগরের পুলিশ কমিশনারকে শোকজ করা হয়েছে, এবং ডিসি অনিশ সরকারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তার পাশাপাশি আরো একটা খবর ব্রেক করছি আমরা। ইস্তফার ইচ্ছা প্রকাশ করলেন অরূপ বিশ্বাস। ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, সিজার ডিটেল নেব। একদমই যে খবর আমরা পাচ্ছি, যে একদমই হাতে লেখা একটি চিঠি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দিয়েছেন, এবং যুব ভারতী প্রসঙ্গ উল্লেখ করে সেই যুব ভারতীর ঘটনার নৈতিক দায় স্বীকার করে নিয়ে তিনি কিন্তু তার এই অব্যাহতি চেয়েছেন, তার এই বর্তমান। আসবো তোমার কাছে। এই মুহূর্তে আমরা সেই চিঠি দেখাচ্ছি একবার ফুল স্ক্রিনে, পিসিআর যদি সম্ভব হয়। এই মুহূর্তে সেই হাতে লেখা চিঠি। শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ, 15 ডিসেম্বর 2025। শ্রদ্ধেয় দিদি, অ্যাড্রেস করা হয়েছে, আমার প্রণাম নেবেন। গত 13 ডিসেম্বর 2025 কিংবদন্তি ফুটবলার মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আমার কাজে অব্যাহতি চাইছি। আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন। অত্যন্ত বড় খবর, হাতে লেখা একটা চিঠি। হাতে লেখা একটি চিঠি, যে চিঠি আমরা পেয়েছি এক্সক্লুসিভ। সিজারের কাছে যাব। সিজার, তুমি যে চিঠির কথা বলছিলে দর্শকদের আমরা দেখালাম, পড়েও শোনালাম যে ওই চিঠিতে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর কি লেখা আছে। সিজার। একদমই কারণ যে চিঠি আমরা দেখতে পাচ্ছি, যে চিঠি আমরা আমাদের হাতে এসছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি সম্বোধন করে এখানে অরূপ বিশ্বাস লিখেছেন যে যুব ভারতীর ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং সেই তদন্ত কমিটি যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে, নিরপেক্ষ তদন্তের স্বার্থে তিনি ক্রীড়ামন্ত্রী হিসেবে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন। অর্থাৎ সরাসরি ইস্তফা দেওয়ারই ইচ্ছা প্রকাশ করেছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কারণ প্রথম দিন থেকে, এই ঘটনার পর থেকেই কিন্তু সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রথমেই নিশানা করেছিল অরূপ বিশ্বাস এবং আরেক মন্ত্রী সুজিত বসুকে। কারণ এদের দুজনের উপস্থিতিতেই সামগ্রিক যে অব্যবস্থা, এমনটাই নিশানা ছিল, এমনটাই অভিযোগ ছিল বিরোধী রাজনৈতিক দলগুলোর। এবং আজকেও এই ডিজিকে যখন ফোকাস করার
জন্য প্রতিক্রিয়া চাওয়া হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের কাছে। তিনিও কিন্তু কোথাও দাবি করেন যে এই শোকজ বা সবটাই রাজনৈতিকভাবে একটা লোক দেখানো, আগে গ্রেপ্তার করতে হবে অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে, এইটা বিরোধীদের দাবি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অরূপবাবু যেভাবে তার দায়িত্ব থেকে অব্যাহতি চাইছেন সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং একটা কথা বলা যায় যে প্রথম থেকে যেভাবে রাজ্য সরকার, রাজ্য পুলিশ তাদের দায় এড়িয়েছিল, তদন্ত কমিটি কিন্তু তার উল্টো পথে গেল। এই তদন্ত কমিটি নিয়েও কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছেন, কিন্তু এখন পর্যন্ত তদন্ত কমিটি যা যা সিদ্ধান্ত নিল সেখানে কিন্তু এটা স্পষ্ট যে আমরা যেটা সাদা চোখে দেখেছি সেদিন, যা যা ঘটনাক্রম দেখেছি, সেখানে দাঁড়িয়ে এটা স্পষ্ট ছিল যে কোথাও ক্রীড়া দপ্তর, পুলিশ এবং বেসরকারি আয়োজক তাদের মধ্যে যে কমিউনিকেশন, তাদের মধ্যে যে লিয়াজো, সেই জায়গাটায় বোঝাপড়ার আরেকটা মারাত্মক অভাব ছিল। এবং সেই কারণেই এত বড় অব্যবস্থা এবং এই বেনজির ভাঙচুরের ঘটনা ঘটে, যেটা গোটা বিশ্বের কাছে বাংলার মাথা নিচু করে দিয়েছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে তদন্ত কমিটি রাজীব কুমারকে প্রকাশ করার ভাষাতেও কিন্তু খুব স্পষ্টভাবে বলা হয়েছে, ল্যাপসেস কথাটা উল্লেখ করা হয়েছে, সেখানে যে একাধিক গাফিলতি ছিল সেটা কিন্তু তদন্ত কমিটি প্রাথমিক তদন্তের পরেই অনুমান করছে। এবং সেই জায়গায় এই লিয়াজও কেন ছিল না সেটাই কিন্তু 24 ঘন্টার মধ্যে কারণ দর্শানোর কথা বলা হয়েছে রাজ্য পুলিশের ডিজিকে। অর্থাৎ সামগ্রিকভাবে পুলিশ, ক্রীড়া দপ্তর সবাই কিন্তু এই মুহূর্তে স্ক্যানারে, যে আয়োজকের ঘাড়ে দায়ে ঠেলে কোথাও সবাই নিজেরা সেভ করার চেষ্টা করছিল, নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করছিল, সেটা কিন্তু তদন্ত কমিটির প্রাথমিক তদন্তে সেই জায়গাটা ধরা পড়ে গেছে। এবং তারপরে কিন্তু পরপর এই ডেভেলপমেন্ট। সঙ্গে থাকো, এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখছি আমরা, সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, একটু আগেই তো আপনার সঙ্গে কথা বলছিলাম 5 মিনিট আগে, আর আপনার ঠিক ফোনটা কাটার পরে আমরা যে খবরটা পেলাম, আমাদের সহকর্মী সিজার খবরটা ব্রেকও করলো যে অরূপ বিশ্বাস নিজে থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। সেই চিঠি আমরা দেখাচ্ছি। অত্যন্ত ইন্টারেস্টিং লাইন, তিনি বলেছেন নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আমার কাজে অব্যাহতি চাইছি। সুকান্ত বাবু, দেখুন, এই চিঠি এখনো আমাদের সামনে আসেনি, এলে পরে আমি আরো ভালো করে বলতে পারবো। কিন্তু এটুকু বলতে পারি, অব্যাহতি চেয়ে কি হবে। উনি যে পুরোটা মেসিকে ব্লক করে নিজে পারলে কোলে তুলে নিতেন, মেসিকে কোলে করে নিয়ে ঘুরে বেড়াতেন, সেই ধরনের যে চেষ্টা করেছেন তার জন্য তো, এবং এই হাঙ্গামার জন্য যদি শতদ্রু অ্যারেস্ট হয় তাহলে তো অবশ্যই একেও অ্যারেস্ট করা উচিত, মন্ত্রীকেও অ্যারেস্ট করা উচিত। তো অপদার্থ স্পোর্টস মিনিস্টার, তো ওনার আমলে বাংলার খেলা জগতে কোনো উন্নতি হয়েছে? বাংলা কোনো মেডেল পেয়েছে ঠিক মতো, যেগুলো পাওয়া উচিত আমাদের বাংলার সাঁতার শেষ, বাংলার অ্যাথলেটিক্স শেষ, আমাদের অ্যাথলিটরা অন্য রাজ্যে কাজের জন্য চলে যাচ্ছে। তো এই মন্ত্রী থাকার থেকে না থাকা ভালো, জেলের ভেতরে থাকলে আরো ভালো। সুকান্ত বাবু, একটা বিষয় জানতে চাইবো। আজকে ব্যাক টু ব্যাক একটার পর একটা ব্রেকিং আসছে এবং সমস্তটাই কিন্তু এই যে যুব ভারতীতে মেসি যখন এসেছিল, তারপর যা যা হয়েছে, ভক্তদের ক্ষোভ, সেই সমস্ত কিছুর পরে কিন্তু একটার পর একটা অ্যাকশন নেওয়া হচ্ছে। আপনার কি মনে হচ্ছে যে অ্যাকশনটা কি আরেকটু আগে নেওয়া যেত, নাকি একদম ঠিকঠাক সময় অ্যাকশন নেওয়া হচ্ছে? দেখুন, অ্যাকশন এগুলো কিচ্ছু না, পুরোটাই ধামাচাপা করার জন্য করা হচ্ছে। আর মূল রাগ, মুখ্যমন্ত্রী নিজে দেখা করতে পারেননি মেসির সাথে ছবি তুলতে পারেননি, আর মেসিকে দিয়ে খেলা হবে বলাতে পারেননি। এই রাগে মুখ্যমন্ত্রী এখন এসব করছেন। এসবের কোনো লাভ নেই, পুরোটাই তো পণ্ড হয়ে গেছে। দেখুন, দিল্লিতে কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে, মহারাষ্ট্রের মুম্বাইয়ে কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে, এমনকি কংগ্রেস শাসিত হায়দ্রাবাদে কত সুন্দর প্রোগ্রাম হলো। সব জায়গায় ভালো প্রোগ্রাম হয়েছে। গোটা বিশ্বের সামনে কলকাতার নাক, পশ্চিমবঙ্গের নাক মুখ্যমন্ত্রী কাটিয়ে ফেলেছেন অলরেডি। একবার নাক কাটা গেলে সেই নাক কি আর জোড়া লাগানো যায়? ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নিঃসন্দেহে শুভজিৎ, এই মুহূর্তে আমরা সব থেকে বড় একটার পর একটা আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। প্রথমে আমরা দেখলাম যে ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে, আর তারপরে এই অরূপ বিশ্বাস তার ইস্তফার ইচ্ছা প্রকাশের যে চিঠি, সেটা ইতিমধ্যে কিন্তু TV9 বাংলার হাতে এক্সক্লুসিভলি এসে পৌঁছেছে। শুভজিৎ, একদমই তাই। তবে কুণাল ঘোষ 6 মিনিট আগে একটা পোস্ট করেছেন। কুণাল ঘোষ পাক্কা 6 মিনিট আগে একটা পোস্ট করেছেন। একদম অরূপ বিশ্বাস এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল দাবি করেছেন যে অরূপ বিশ্বাস ইস্তফা দিয়েছেন। অরূপ বিশ্বাসের ইস্তফা পত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। ফেসবুক পোস্ট করেছেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা, নেত্রীকে চিঠি লিখে অব্যাহতি চাইলেন তিনি। সূত্রের খবর, অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী।
এই পোস্ট করেছেন কুণাল ঘোষ পাক্কা 6 মিনিট আগে। এই মুহূর্তের বড় খবর, সিজারের কাছে আবারও যাব। সিজার, একটু আগেই তুমি বলছিলে, আমরা দেখেছিলাম যে বিরোধীরা এই তদন্ত কমিটি নিয়ে প্রশ্ন করেছিল, কিন্তু তদন্ত কমিটি কার্যত পুলিশ সেদিনকে যে কথা বলেছিল বা শাসক দল মার্কেটে যে কথা ভাসিয়েছিল তার উল্টো পথে গেল। একদমই, এবং তার পরবর্তীতে যে রাজনৈতিক ডেভেলপমেন্ট যদি বলো, যে অরূপ বিশ্বাসের, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ, এবং তার পরবর্তীতে তার দলের অন্তর থেকেই কুণাল ঘোষ যেভাবে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন যে তিনি এই পদত্যাগপত্র, যেটা সূত্রের খবর, যে সেটা অনুমোদন করা হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এটা স্পষ্ট যে যুব ভারতীর যে ক্ষত আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, সেই ক্ষত কোথাও কিন্তু তার ক্ষতের ওপর প্রলেপ দিতে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বরকম প্রচেষ্টা চালাচ্ছেন, এবং এই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা যে নিশানা করছে বারবার রাজ্য সরকারকে, তৃণমূল দলকে, তার মন্ত্রীদের, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ক্ষতে দ্রুত প্রলেপ না লাগালে সেটা বড় রাজনৈতিক বিপর্যয় বা রাজনৈতিকভাবে বড় ক্ষতি হতে পারে। এটা কোথাও হয়তো দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রিয়েলাইজ করতে পারছেন, এবং সেই জায়গা থেকে এত দ্রুত এই সিদ্ধান্ত এবং অরূপ বিশ্বাসের এই পদত্যাগের ইচ্ছা প্রকাশও, যে রাজনৈতিক যে ডেভেলপমেন্ট যেটা হলো, সেটাও কিন্তু কোথাও দলের সুপ্রিমোর যে এই ক্ষতে প্রলেপ দেওয়ার একটা প্রচেষ্টা, সেটা কিন্তু মনে করা হচ্ছে। কারণ বিরোধীরা এই তদন্ত কমিটির ওপর আস্থা রাখছেন না, তদন্ত কমিটিকে কটাক্ষ করছেন, তারা তদন্ত কমিটির যে পদক্ষেপ সেটাকেও লোক দেখানো মনে করছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও তৃণমূল সুপ্রিমোকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তিনি কতটা আন্তরিক এই যুব ভারত। সঙ্গে দেবো সিজার, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একেবারে অফিসিয়াল স্টেটমেন্টটা নিয়ে নিই। কুণাল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কুণাল বাবু, অফিসিয়ালি আপনার কাছ থেকে দলের মন্তব্য। দেখুন, এটা যে একটা দুর্ভাগ্যজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা ঘটেছিল, মাননীয় মুখ্যমন্ত্রী আগেই দুঃখ প্রকাশ করেছিলেন এবং সম্পূর্ণভাবে রাজধর্ম পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেটা 1900 সালের 16ই আগস্ট ইডেনে 16 জনের মৃত্যুর পর সিপিএম করেনি। 1996 সালে ইডেনে ভারত শ্রীলঙ্কা ম্যাচের তাণ্ডবের পর যেটা সিপিএম এর কেউ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় নজিরবিহীন ভাবে দুটো তদন্তের নির্দেশ দিয়েছিলেন, একটা পুলিশি তদন্ত, অন্যটা অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তদন্ত, এবং আজ একাধিক স্টেপও রাজ্য সরকার নিয়েছে, ইনক্লুডিং শো কজিং ডিজি অ্যান্ড আদার অফিসিয়ালস, এবং সিট গঠন হয়েছে। পাশাপাশি এই তদন্ত যাতে নিরপেক্ষভাবে চলতে পারে সেই জন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীর পদ থেকে তাঁর ইস্তফা পত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন, তিনি অব্যাহতি চেয়েছেন। এর থেকে প্রমাণ হয় একটা ঘটনা, যুবা ভারতী, তার পেছনে বড় ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু তা হলেও যারা দায়িত্বে ছিলেন তাদের দায়বদ্ধতা সুনিশ্চিত থাকা উচিত ছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সেই গাফিলতির জন্য রাজধর্ম পালন করেছে, এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের সরকারই পারে। মুখ্যমন্ত্রী, আমরা গ্রেফতার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। আপনারা যত যুবক ছেলের ইমোশন, আমাদের ইয়াং ছেলেদের ইমোশন আপনারা নিয়েছেন, টাকাগুলো ফেরত দিন। টাকা আপনাকে ফেরত দিতে হবে। আপনি দর্শকদের পিটিয়েছেন, আপনার পুলিশ আবার জেলে পুরেছেন। আগে তাদের জামিন দিন, তারপরে আপনার সঙ্গে কথা হবে। আসল কথা কি জানেন? গতকাল হাইকোর্ট খোলার পরে আপনাদের বিরোধী দলনেতা জনস্বার্থের মামলা করে দিয়েছে। আজকে হাইকোর্ট বলেছে বৃহস্পতিবার শুনবো। মমতা ব্যানার্জি তার 15 বছরের মুখ্যমন্ত্রিত্ব কালে এই প্রথম গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে। গাড়ি ঘুরিয়ে মেসিকে নিয়ে কি হলো আপনারা দেখলেন। এটাও কয়েকশো কোটি টাকার চুরি। বক্তব্য রাখতে রাখতে কেউ বললো ডিজিপি রাজীব কুমারকে শোকজ। ও আইওয়াস, রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। আইওয়াস বললো অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেফতার
আপনারা শুনলেন এতক্ষণ বিরোধী দলনেতা তিনি কি বলছিলেন তার বক্তব্য আপনাদেরকে শোনালাম। তবে শুভজিৎ, এই মুহূর্তে মনে হয় সব থেকে বড় খবরগুলো আপডেটের দিকে আমাদেরকে নজর রাখতে হচ্ছে, তাই তো? এবং আমরা যে খবর আপনাদেরকে জানাচ্ছি, যুব ভারতীতে যে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছিল সেই বিশৃঙ্খলার ছবি বিতর্ক। এবারে ইস্তফা অরূপ বিশ্বাসের, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা। আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, সেদিন যখন যুব ভারতীতে এই পুরো ঘটনা ঘটছিল তখন যারা বেরোচ্ছিলেন এই যুব ভারতী থেকে তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা প্রত্যেকেরই কিন্তু একটা অভিযোগ ছিল এবং তাদের কাছে কিন্তু তারা একটাই বিষয় বলছিলেন যে একমাত্র মেসির সঙ্গে অরূপ বিশ্বাসকেই দেখা গিয়েছে এবং তারা নাকি অরূপ বিশ্বাসকেই শুধু দেখতে পেয়েছেন। একেবারে দেখো মধুকল্পিতা, তুমি সেদিকে নিজে মাঠে গিয়েছিলে, তুমি কভার করেছো, তুমি দেখেছো মানুষের রোষ কিভাবে আছড়ে পড়েছিল। তার কারণ শুধু রোষ নয়, এখানে সেই রোষের আগে ছিল ক্ষোভ, তার সঙ্গে ছিল হতাশা। নিজের স্বপ্নের ফুটবলারকে যারা দেখতে এসেছিলেন একটু কাছ থেকে দেখা, সবাই জানতেন কেউ ছুঁতে পারবেন না, মাঠের মাঝখানে থাকবেন মেসি, কিন্তু স্পষ্ট করে একটু দেখতে চেয়েছিলেন। সেই দেখার পথে যারা সব থেকে বাধা হয়েছিলেন বলে মানুষ মনে করেছেন তাদের মুখ থেকে বারবার এসছে মন্ত্রী সাংসদের নাম এবং বিশেষ করে রাজ্যের ক্রীড়ামন্ত্রী এবং দমকল মন্ত্রী সুজিত বসু সেখানে উপস্থিত ছিলেন, তাদের নাম। তারা এবং তাদের অনুগামীরাই নাকি ঢেকে রেখেছিলেন মেসিকে, যার জন্য মেসি ভক্তরা হাজার হাজার টাকা খরচা করে, এমনকি অনেকের কাছে এটাও শোনা গিয়েছে, তুমি শুনিয়েছো আমাদেরকে, যে তারা কালোবাজারে টিকিট কিনে পর্যন্ত দেখতে এসেছিলেন মেসিকে। তারা কিন্তু বিফল হয়ে ফিরেছেন, কিন্তু ফেরার আগে তাদের রোষ আছড়ে পড়েছে। সে রোষ আছড়ে পড়া কিন্তু ঘটনার পরেও থামেনি। মেসি ভারত থেকে চলে গিয়েছেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে রয়ে গিয়েছে কলকাতাতে মেসিকে দেখতে এসে মানুষের হতাশার কথা। আর সেটা এই ইলেকশনের মরশুমে, এই নির্বাচনের মরশুমে কি ভয়ঙ্কর রকমভাবে একটি দলের বিরুদ্ধে যেতে পারে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জনতার পালস বোঝা, মানুষের পালস বোঝা জননেত্রী খুব ভালোভাবে বোঝেন এবং জানেন। এবং এই একটি জায়গা মধুকল্পিতা, আমরা সবাই জানি, খেলার মাঠ, যেখানে কিন্তু কোনো আলাদা করে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল এমন দলে দলে ভেদাভেদ থাকে না, বরং দুই পরম শত্রু নেতা পাশাপাশি গ্যালারিতে বসে বা বক্সে বসে খেলা দেখছেন, তার কারণ তারা একই টিমকে সাপোর্ট করেন। আমি ক্লাব ফুটবলের কথা বলছি। বিশ্ব ইতিহাসে এমন প্রচুর দেখা গিয়েছে, রাষ্ট্রনায়করা তো ফুটবল মাঠ ভরিয়েই থাকেন ওয়ার্ল্ড কাপ ফুটবল বা তার সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল বা ফাইনালের মতো ইভেন্টের জন্য। সুতরাং এই জায়গাতে যে ক্ষোভটা মানুষের আছড়ে পড়বে, তাতে কিন্তু কোনো দল থাকবে না, মত থাকবে না, সেই ক্ষোভের কিন্তু কোনো রাজনীতিকরণ থাকবে না। নির্বাচনী মরশুমে যেটা ভয়ঙ্কর, দলমত নির্বিশেষে কোনো ক্ষোভ যদি তৈরি হয়ে থাকে, তাহলে তাকে দলমত নির্বিশেষে তাড়ানোর একটাই উপায়, যদি দলীয় কোনো ব্যক্তির নাম, কোনো নেতা শান্তির নাম, মন্ত্রীর নাম এসে থাকে, তাহলে তাকে সরিয়ে দেওয়া বা সরে যেতে বলা। অরূপ বিশ্বাসের ক্ষেত্রে তিনি নিজেই হাওয়া বুঝে মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগের ইস্তফার ইচ্ছা প্রকাশ করেন কিনা আমরা জানি না, সেটা আরও ভবিষ্যতে জানতে পারবো। কিন্তু তিনি ইস্তফার ইচ্ছা প্রকাশ করার পরে মুখ্যমন্ত্রী যে 24 ঘন্টা টাইমও নেননি বা 12 ঘন্টা মতো সময় হয়তো নিলেন কিনা সন্দেহ আছে, তার এই ইস্তফা গ্রহণ করবার জন্য, তার এই ইচ্ছাকে অনুমোদন দেওয়ার জন্য, তা থেকে একটা কথা স্পষ্ট যে মুখ্যমন্ত্রী নিজেও গোটা বিষয়টা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন মধুকল্পিতা। একেবারে অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে জানাই, নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি। আশা করি আপনি আমার অনুরোধ রাখবেন। গতকাল মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই আবেদনই করেন অরূপ বিশ্বাস। যুব ভারতীতে বিশৃঙ্খলা ছবি বিতর্ক, ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছিলেন অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি এবং সেখানে তিনি লিখছেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি। আশা করি আপনি আমার অনুরোধ রাখবেন। গতকাল মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই আবেদনই করেছিলেন অরূপ বিশ্বাস। নিঃসন্দেহে বড় খবর, অরূপ বিশ্বাস যে চিঠি দিয়েছিলেন সেখানে তিনি লিখেছেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি। নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অব্যাহতি চাইছি। এর আগে সিজার যে কথা বলছিল, যখন তদন্ত কমিটি গঠন করা হয় তখনই বিরোধীরা প্রশ্ন তুলেছিল এই তদন্ত কমিটি কতটা নিরপেক্ষভাবে তদন্ত করতে পারবে।